এবার যে চ্যাপ্টারটা আলোচনা হবে ক্লাস 10 এর ইউনিট 2 এর ডি। ইউনিট 2 তে 4টে চ্যাপ্টার আছে, তার মধ্যে ডি 2D গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, সামান্য কিছু বিষয় আলোচনা হবে। বৃদ্ধি এবং বিকাশ, এদের ধারণা, এদের সংজ্ঞা এবং ফেজেস অফ গ্রোথ অ্যান্ড ফেজেস অফ ডেভেলপমেন্ট, বৃদ্ধির পর্যায়, বিকাশের পর্যায়। প্রথমে বৃদ্ধি। জীবের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, চলন, গমন, রেচন, জনন, পুষ্টি, বৃদ্ধি। এই যে এতগুলো বৈশিষ্ট্য, এগুলো জীবের বৈশিষ্ট্য, এর মধ্যে বৃদ্ধিও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বৃদ্ধি কাকে বলে? নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে, মানে পার্মানেন্টলি এবং আনচেঞ্জড থাকে, যেটা হয় অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে নতুন কোষীয় পদার্থ সংশ্লেষ এইটা কখন হয়? জীবের দেহে বিপাক ঘটে। বিপাক দু রকম হয়, একটা উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। উপচিতি বিপাক কাকে বলে? যে বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, অর্থাৎ এটা একটা গঠনমূলক ক্রিয়া। যে বিপাকে শুষ্ক ওজন হ্রাস পায়, এটা ভাঙনমূলক ক্রিয়া। এই গঠনমূলক ভাঙনমূলক ক্রিয়াকেই বিপাক বলে। এটা দু রকম হতে পারে। যদি শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাহলে উপচিতি বিপাক, শুষ্ক ওজন হ্রাস পেলে অপচিতি বিপাক বলে। এইবার যখন গঠনমূলক হবে তাহলে শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ নতুন কোষীয় পদার্থ তৈরি হয়, এইটাই গঠনমূলক। অর্থাৎ নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া, তাকে বৃদ্ধি বলে। এবার এই শুষ্ক ওজন, এই জিনিসটা কি? কোন জীবদেহকে 24 ঘন্টা 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখলে পরে তার দেহ থেকে 60 থেকে 70% জল বেরিয়ে যায়। এই অবস্থায় প্রাপ্ত ওজনকেই শুষ্ক ওজন বলে। তাহলে বৃদ্ধি কথাটা বোঝা গেল, সম্পূর্ণ কথাটা, শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এইটাই বৃদ্ধি। বিকাশ। কোষের বৃদ্ধির ফলে জটিলতা বৃদ্ধি পায়, একেই বলে বিকাশ। কোষের বৃদ্ধির ফলে জটিলতা বৃদ্ধি পায়, একে বিকাশ বা ডেভেলপমেন্ট বলে। এককোষী জাইগোট বারবার বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে নতুন নতুন আরো কোষ তৈরি করবে এবং একটা পার্টিকুলার জীবের বৈশিষ্ট্য অনুসারে একটা সম্পূর্ণ জীব গঠন করে। তাহলে কি হলো? এককোষী জাইগোট, এটা এককোষী, এর জটিলতা বৃদ্ধি হয়, মানে এটা আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে নতুন নতুন বিভিন্ন রকম কোষ তৈরি করছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এরকম জটিলতা বৃদ্ধির মাধ্যমে বহু কোষ তৈরি করে, বহু কোষ তৈরি করে এবং তা থেকে কোষ, কলা, অঙ্গ
কোন একটা জীবের বৈশিষ্ট্য অনুসারে এইগুলো তৈরি করে। এরপর এখান থেকে একটা নতুন প্রজাতি সৃষ্টি হয়। তাহলে এই যে পরিবর্তনটা, এককোষী জাইগোট, এটা বারবার বিভাজিত হবে, এরপর এটা কোষ, কলা, অঙ্গ ইত্যাদি গঠনের মাধ্যমে একটা সম্পূর্ণ প্রজাতি সৃষ্টি করে। তাহলে এই জাইগোটের এই যে জটিলতা বৃদ্ধি হলো, এইটাই হলো বিকাশ। এবার বৃদ্ধির পর্যায়, phases of growth। বৃদ্ধির পর্যায় এটাকে 3 ভাগে ব্যাখ্যা করা হয়। প্রথমটা হচ্ছে সেল ডিভিশন ফেজ, সেকেন্ডটা সেল ইলংগেশন ফেজ, লাস্টেরটা সেল ডিফারেন্সিয়েশন ফেজ। সেল ডিভিশন ফেজ বা কোষ বিভাজন দশা, ইলংগেশন ফেজ বা কোষের আকার বৃদ্ধি দশা, সেল ডিফারেন্সিয়েশন ফেজ এটা কোষীয় বিভেদীকরণ দশা। এইবার প্রথমে সেল ডিভিশন ফেজ। এই দশায় কি হয় বা সেল ডিভিশন ফেজ কাকে বলে? এই দশায় জাইগোট বা দেহের যে কোনো কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করে। জাইগোট বা অন্য যে কোনো কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করে, এইটাই কোষ বিভাজন দশা। তার ফলে কি হয়? অনেক নতুন কোষ তৈরি করলে জীবের আকার এবং আয়তন বৃদ্ধি হয়। এখানে কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন, সাইটোকাইনিন এরা বৃদ্ধিতে সাহায্য করে। প্রাণীদের ক্ষেত্রে গ্রোথ হরমোন, যেটাকে আমরা সোমাটোট্রফিক হরমোনও বলি, এই হরমোন কোষের বৃদ্ধিতে সাহায্য করে। দ্যাট ইজ এইভাবে বিভাজন হয়ে নতুন নতুন কোষ তৈরি হয়, তার ফলে জীবের আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটে। এককোষী জাইগোট বারবার বিভাজিত হবে। প্রথমে বিভাজিত হয়ে মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা। এইটা গঠনের মাধ্যমে ত্রিস্তরী ভ্রূণ গঠন করে। কোষ বিভাজনের মাধ্যমে এইভাবে জীবের সংখ্যা, কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং নতুন 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 এইগুলো তৈরি হবে। উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা কোথায় থাকে? মূল কাণ্ডের অগ্রভাগে এবং পাতায় থাকে। এই ভাজক কলা মূল, কাণ্ড ইত্যাদির অগ্রভাগে থাকে এবং এদের মাইটোসিস পদ্ধতিতে সেম এদের যে বৃদ্ধি ঘটে সেটা এই মাইটোসিস পদ্ধতিতেই এই বৃদ্ধিটা ঘটে। এটা হচ্ছে সেল ডিভিশন ফেজ। এরপর সেল ইলংগেশন ফেজ, কোষ তার আকার বাড়বে। কোষের জল গ্রহণ এবং প্রোটোপ্লাজমীয় বস্তু সংশ্লেষ, কোষের মধ্যে জল প্রবেশ করে, তার ফলে কোষের আয়তন বাড়বে, বা প্রোটোপ্লাজমীয় বস্তু সংশ্লেষ হবে, নতুন নতুন জিনিস সংশ্লেষ হবে, তার ফলে অপরিবর্তনীয়ভাবে কোষের আয়তন বেড়ে যায়। এইটাই হচ্ছে সেল ইলংগেশন ফেজ।
এই দুটো কারণের ফলে কোষের আয়তন আকার বেড়ে যায়, সেল ইলংগেশন ফেজ। এইবার সেল ইলংগেশন ফেজে কিন্তু কোনো ডিভিশন নেই, শুধু কোষটার আকার বৃদ্ধি পাওয়া। যেমন প্রাণী কোষের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, নিউরন বা স্নায়ু কোষ, এইটা সৃষ্টির পর এর আর বিভাজন হয় না, কিন্তু এর কিন্তু আকার বাড়ে। আবার উদ্ভিদের যে কোনো কোষ, উদ্ভিদ কোষের মধ্যে জল প্রবেশ করে, জল প্রবেশ করার পর কোষের রসস্ফীতি চাপ বাড়ে। এই কোষ, তার মধ্যে যদি জল প্রবেশ করে, কোষটা আস্তে আস্তে এই দিকে কোষের মধ্যে বিভিন্ন রকম চাপ তৈরি হবে, তার ফলে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে রসস্ফীতি চাপ বৃদ্ধি হয়, তার ফলে আকার বৃদ্ধি হয়। এটা সেল ইলংগেশন ফেজ। এইবার সেল ডিফারেন্সিয়েশন ফেজ। কোষের বিভাজন হয়, কোষের বৃদ্ধি হয়, এরপরে যে কোষগুলো তার ফলে তৈরি হয় সেগুলো হচ্ছে ম্যাচিওর সেল, পরিণত কোষ। এই পরিণত কোষগুলোর বিভিন্ন কলায় বিভেদিত হওয়া, একেই বলা হয় সেল ডিফারেন্সিয়েশন ফেজ। দুটো ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে। কথাটা আরেকবার বলি, যে কোষগুলো তৈরি হয় সেগুলো এবার বিভিন্ন কলা তৈরি করে, এইটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। প্রাণীদের ক্ষেত্রে জাইগোট, এটা বিভাজিত হয়ে প্রথমে মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা গঠন করে। এবার গ্যাস্ট্রুলাতে তিনটে স্তর থাকে, একটা হচ্ছে একটোডার্ম, একটা মেসোডার্ম, আর একটা এন্ডোডার্ম। মরুলাটা কি? জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি হয় জাইগোট। জাইগোট সিঙ্গেল সেল, এককোষীয়। জাইগোট এবার বারবার বিভাজিত হয়ে এইরকম অনেকগুলো কোষের সমষ্টি, একটা বলের মতো এইরকম গঠন করে। অনেকগুলো ছোট ছোট বল আছে তার মধ্যে, তুৎফল বা আঙুরের থোকা যেমন হয় সেই রকম দেখতে, এটাকে মরুলা বলে। এরপর এইটা ফার্দার এই সেলগুলোর বিভাজন হয় এবং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়, তার ফলে ফাঁপা বলের মতো হয়, এইরকম ভাবে ফাঁপা বলের মতো হয়। এই ফাঁপা বলটা হচ্ছে ব্লাস্টুলা। এরপরে গ্যাস্ট্রুলায় পরিণত হয়, সেখানে তিনটে স্তর থাকে। একটোডার্ম যে স্তর, এখান থেকে ত্বক, চোখ, কান, স্নায়ুতন্ত্র এগুলো গঠন হয়। মেসোডার্ম, এখান থেকে রক্ত, রক্তবাহ, পেশি, জননতন্ত্র, রক্ত, পেশি, জননতন্ত্র এইগুলো গঠিত হয়। এন্ডোডার্ম, এটা সবার ভেতরের স্তর। এন্ডোডার্ম থেকে শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র এগুলো গঠিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, এখান থেকে প্রথমে প্রোক্যাম্বিয়াম গঠন হয়। প্রোক্যাম্বিয়াম থেকে একদিকে ক্যাম্বিয়াম আর প্রাথমিক জাইলেম, প্রাথমিক ফ্লোয়েম এগুলো গঠন হয়। এবার ক্যাম্বিয়াম, এটা আবার বিভাজনে সক্ষম হয়, হয়ে গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম গঠন করে। এইভাবে বিভেদিত হয় বিভিন্ন কলায়। এইটাকে বলা হয় সেল ডিফারেন্সিয়েশন। মানব বিকাশের পর্যায়।
phases of development in human. বিকাশ, মানব বিকাশ এইটা কিন্তু গর্ভস্থ অবস্থাতেই ভ্রূণে শুরু হয়ে যায়, এরপরে সেটা ভূমিষ্ঠ হয়। মানব বিকাশের পর্যায়গুলো এইরকম: 1 নম্বর ইনফ্যান্সি, 2 নম্বর চাইল্ডহুড, 3 নম্বর অ্যাডোলেসেন্স, 4 নম্বর অ্যাডাল্টহুড, 5 নম্বর সেনেসেন্স। ইনফ্যান্সি মানে সদ্যজাত, চাইল্ডহুড মানে শৈশব, অ্যাডোলেসেন্স এটা হচ্ছে বয়ঃসন্ধি, অ্যাডাল্টহুড এইটা হচ্ছে পরিণত অবস্থা বা দশা বা প্রাপ্তবয়স্ক, সেনেসেন্স এটা হচ্ছে বার্ধক্য। এইখানে একটা এজ রেঞ্জ আছে, একটা বয়সের একটা সীমা আছে, সেটা কোনটাকে ইনফ্যান্সি বলে, কাদের চাইল্ডহুড, কাদের অ্যাডোলেসেন্স, কাদের অ্যাডাল্টহুড, কাদের সেনেসেন্স দেখা যায়। এই বয়সের হিসেবটা অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে সেই হিসেবে বলছি। মাতৃদেহে ভ্রূণ 9 মাস 10 দিন থাকে, দ্যাট ইজ 280 দিন, এরপর ভূমিষ্ঠ হয়। একেই বলে সদ্যজাত। শৈশব 3 থেকে 3 মানে 3 বছর, 3 থেকে 10 বছর এই বয়সকালটা শৈশব। অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধি 10 থেকে 19 বছর, এইটাকে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি এই সময়কাল ধরে। অ্যাডাল্টহুড 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এটা অ্যাডাল্টহুড। আর বার্ধক্য বা সেনেসেন্স এটা 60 বছর তার বেশি হলে সেইটাকে বলা হয় সেনেসেন্স বা বার্ধক্য। সবাই যে একই রকম ভাবে এই ক্লাসিফিকেশন করেছে সেরকম নয়, কিন্তু এজ গ্রুপেরটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। কোন কোন ক্ষেত্রে এইরকম বলা আছে, যারা সবে জন্মালো 1 মাস বয়স পর্যন্ত তাদের বলা হয় নিওন্যাটাল। তারপরে ওই 1 মাস থেকে 2 বছর পর্যন্ত ইউএস এর যে ফুড ডিপার্টমেন্ট আছে তারা এরকম বলেছে, এই 1 মাস থেকে 2 বছর পর্যন্ত তারা সদ্যজাত। তারপরে 2 বছর থেকে চাইল্ডহুড শুরু হয়, এইভাবে চলতে থাকে। তো এখানে যে ডেটাটা দেওয়া আছে সেটা অ্যাকর্ডিং টু হু এর ডেটা, সদ্যজাত। কাকে বলে সেটা তো বলাই হলো। সদ্যজাতদের বৈশিষ্ট্য কি? এদের বিভিন্ন রকম সংবেদন গড়ে ওঠে। সংবেদন গড়ে ওঠা মানে কি? আলো, শব্দ এইগুলো গড়ে ওঠে। কোন একটা সদ্যজাত তার এইদিকে যদি একটা বেল বাজানো যায়, সে এমন করে এই দিকে তাকাতে থাকে, তো এটা বুঝতে পারে, এই সেন্স গুলো গড়ে ওঠে। হ্যাঁ, এই সংবেদন গড়ে ওঠে। এদের বৃদ্ধি অতি দ্রুত হারে হয়। এদের বৃদ্ধি অতি দ্রুত হারে হয়, খুব তাড়াতাড়ি এদের বৃদ্ধিটা হয়। 3 নাম্বার, এরা কান্নার মাধ্যমে ভাব প্রকাশ করে। কোনো কিছু বোঝানোর জন্য কেঁদে ফেলে, খুব খিদে পেয়েছে কেঁদে ফেললো, এইরকম। 4 নাম্বার, পুষ্টির জন্য রুটিং রিফ্লেক্স এইটা ব্যবহার করে। রুটিং রিফ্লেক্সটা কি?
খাওয়ার জন্য। যখন খিদে পায় অনেক সময় এরা হাত মুখে নিয়ে চাটতে থাকে বা কোনো বস্তু পেলে মুখে নিয়ে চাটতে থাকে। এটা দিয়ে বোঝায় যে আমার খিদে পেয়েছে, মানে স্তনপান করবে। তো এই পুষ্টির জন্য এই রুটিং রিফ্লেক্স ব্যবহার করে। ওই যে জিনিসটা বললাম ওইটা হচ্ছে রুটিং রিফ্লেক্স। তো এটা সদ্যজাতদের বৈশিষ্ট্য। শৈশব, শৈশবদের বৈশিষ্ট্য কি? প্রথম, এরা শব্দ উচ্চারণ করতে শেখে। বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করে, বাবা মা এরকম শব্দগুলো প্রথম উচ্চারণ করতে শেখে। বিভিন্ন রকম চেষ্টীয় ক্রিয়া তার বিকাশ ঘটে। চেষ্টীয় ক্রিয়ার বিকাশ মানে লেখা, দৌড়ানো, এগুলো তো আগে শেখেনি, সবে হাঁটতে শেখে, এরপর দৌড়াতে শেখে, লিখতে শেখে, এগুলো চেষ্টীয় ক্রিয়ার বিকাশ। এইগুলো ঘটে। এদের বৃদ্ধি মাঝারি ধরনের হয়, প্রচন্ড হারে বৃদ্ধি হয় না, মডারেট লেভেলে হয়, মাঝারি ধরনের এদের বৃদ্ধি হয়। এবং বুদ্ধি, স্মৃতি এবং সমস্যা সমাধান এর দক্ষতা গড়ে ওঠে। এটা হচ্ছে শৈশবদের বৈশিষ্ট্য। এবার বয়ঃসন্ধি। বয়ঃসন্ধিতে কি বৈশিষ্ট্য দেখা যায়? 1 নম্বর, এদের বৃদ্ধি সব থেকে দ্রুত হারে হয়। কথাটা মনে রাখতে হবে, কাদের বৃদ্ধি সব থেকে দ্রুত হারে হয়? এমসিকিউ দেবে, এই বয়ঃসন্ধি, এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি সব থেকে দ্রুত হারে হয়। এদের যৌনাঙ্গের পরিণতি ঘটে, তার ফলে বিপরীত লিঙ্গের প্রতি এদের কিন্তু এই সময়ে আকর্ষণ বাড়ে। 3 নম্বর, গৌণ যৌন লক্ষণ এইগুলো প্রকাশ পায়। গৌণ যৌন লক্ষণ মানে গোঁফ দাড়ি বেরোনো, এটা পুরুষের ক্ষেত্রে, কোমল কণ্ঠস্বর, এটা নারীদের ক্ষেত্রে। এই গৌণ যৌন লক্ষণ এগুলো প্রকাশ পায়। এইটা পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন এই হরমোনের প্রভাবে, স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণগুলো এর বিকাশ ঘটে। 4 নম্বর, মনোসংযোগ, চিন্তা শক্তি, বুদ্ধি, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা, মানে অ্যানালিটিক্যাল পাওয়ার, অ্যানালিসিস করা কোনো কিছু, এগুলোর বিকাশ ঘটে। এইগুলো হচ্ছে বয়ঃসন্ধির বৈশিষ্ট্য। পরিণত দশা। এই সময়ে বৃদ্ধির হার মন্থর হয়। বৃদ্ধির হার এবার আস্তে আস্তে স্লো হতে থাকলো, এটা মন্থর হওয়া, পরিণত দশায়। এই সময়ে সমস্ত কোষের পরিণতি ঘটে, মানে দেহের পরিণতি ঘটে এবং পেশিবহুল দেহ গঠিত হয়। এই পর্যায়ে এদের বিবাহিত জীবন শুরু হয়। বিবাহিত জীবন শুরু হয়
এবং ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাড়ে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হয়। এটা পরিণত দশার বৈশিষ্ট্য। এবার বার্ধক্য, এই দশায় কি হয়? বার্ধক্য দশায় 1 নম্বর, চুল পাকবে এবং অস্থিগুলো উইক হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। বয়স্ক লোকদের দেখলেই বোঝা যাবে চুল পাকে এবং অস্থি ভঙ্গুর হয়। এইটাকে বলা হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস ঘটে। ত্বক শুষ্ক এবং কুঁচকে যায়। ত্বকগুলো শুষ্ক ধরনের হয়ে যায় এবং কুঁচকে যায়, ভাঁজ হয়ে যায়, ভাঁজযুক্ত ত্বক এইরকম হয়ে আসে। 3 নম্বর, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো কমে আসে। 4 নম্বর, হৃৎপিণ্ডের, ফুসফুসের, বৃক্কের কার্যক্ষমতা কমে। বেশি বয়সে বিপি মানে ব্লাড প্রেশার এটা বাড়ে। তো এই যে ফেজেস অফ ডেভেলপমেন্ট অফ হিউম্যান মানব বিকাশের পর্যায়, এর 5টা পর্যায়, তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। সেকেন্ড ইউনিট, তার মধ্যে 4টে চ্যাপ্টার ছিল, এটা 4th চ্যাপ্টার, এখানে এইটুকুই আছে, শেষ।